এই যে দাম্পত্য কলহ, এই কলহের ফলে একটা সন্তানের ভিতরে কি প্রতিক্রিয়া পড়ে সেগুলো দেখে দেখে তার মধ্যে একটা মানসিক একটা চাপ তৈরি হয়। দাম্পত্য কলহ দূর করার আসলে আপনার সাজেশনটা কি থাকবে? ব্যক্তিগতভাবে সন্তানদের সামনে যেন তো কখনোই সেটা প্রকাশ না করে। আপনি বলতেছেন যে সন্তানের উপরে সরাসরি পড়তেছে। তরুণদের মধ্যে এই যে মাদকাসক্তি, এটা কিন্তু দারুণভাবে এখন প্রভাব ফেলছে আমাদের সমাজে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বাংলাদেশে প্রায় 1 কোটির মতো কিন্তু মাদকাসক্ত ব্যক্তি আছে। যে দাম্পত্য কলহ, এটা আমাদের সমাজে এখন বেশ বিদ্যমান। দাম্পত্য কলহের কারণে অনেক পরিবার ভেঙে যায়, তার থেকে বড় ক্ষতি হয় সন্তানের। মারামারি, ওদের মধ্যে ঝগড়াঝাটি। এই যে দাম্পত্য কলহ, এই কলহের ফলে একটা সন্তানের ভিতরে কি প্রতিক্রিয়া পড়ে, সন্তানটার কি প্রতিক্রিয়া ঘটে, এবং এই দাম্পত্য কলহ দূর করার আসলে আপনার সাজেশনটা কি থাকবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যে একটা হচ্ছে যে বাবা মার মধ্যে যদি দাম্পত্য কলহ লেগে থাকছে, তারপরে ঝগড়াঝাটি, অ্যাবিউজ এবং একটা পর্যায়ে মারামারি, শিশু সেগুলো দেখছে, সম্পর্কটা একটা পর্যায়ে টক্সিক পর্যায়ে চলে যেতে পারে। এরকম যদি একটা পরিবেশে একটা বাচ্চা বা ছেলে মেয়ে বড় হতে থাকে, তার মধ্যে কিন্তু মানসিকভাবে নেতিবাচক প্রভাব পড়ে। এবং সে মানসিক প্রথম যেটা সবচেয়ে হয়, সেগুলো দেখে দেখে তার মধ্যে একটা মানসিক একটা চাপ তৈরি হয় এবং সে একটা ডিপ্রেশনে চলে যায়, মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। সবচেয়ে যেটা দীর্ঘমেয়াদী ক্ষতি, তার একজন ব্যক্তি হিসেবে যে কনফিডেন্ট বা আত্মবিশ্বাস হিসেবে ব্যক্তি হিসেবে গড়ে ওঠা, তার আত্মবিশ্বাস কমে যায়। এবং আরেকটা যেটা হয়, যেমন সে এই মারামারি বা এইসব এই ভায়োলেন্স, এগুলো দেখে কিন্তু তার মধ্যে ওই প্রবণতা তৈরি হয়। এবং রেসপেক্ট করা, যে একটা সম্পর্ককে, বাবা মার সম্পর্ক বা একজন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে যে রেসপেক্ট ব্যাপারটা, এটি কিন্তু তখন ছোটবেলা থেকে তার মধ্যে চলে যায়। এবং সেও কিন্তু বড় হয়ে কিন্তু সহিংস আচরণ, মারধর, এইসব আচরণের মধ্যে সে কিন্তু অভ্যস্ত হয়ে যায়। আর সবচেয়ে যেটা ক্ষতিগ্রস্ত হয়, যে এই প্যারেন্টাল যে সেপারেশন বা এই যে ভায়োলেন্স, এটা কিন্তু তাদের মধ্যে দীর্ঘমেয়াদী মানসিক ক্ষত তৈরি হয়, ট্রমা তৈরি হয়। এবং সেই ক্ষেত্রে ডিপ্রেশন, বিষণ্ণতা সহ কিন্তু পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি বলি, এই ধরনের কিন্তু মানসিক রোগে আক্রান্ত হলে তার লেখাপড়ায় ক্ষতিগ্রস্ত হতে পারে, তার মানসিকভাবে সে মানসিকভাবে সে দুর্বল হয়ে যেতে পারে, কনফিডেন্স কমে যেতে পারে। তো এই ক্ষেত্রে আমার যেটা বক্তব্য খুবই পরিষ্কার, যে অবশ্যই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, ব্যক্তিগতভাবে সন্তানদের সামনে যেন তো কখনোই সেটা প্রকাশ না করে, তারা এটা নিজেরা আন্ডারস্ট্যান্ডিং করে বা মিউচুয়ালি বা অন্যভাবে কথা বলে, যেমন ছেলে মেয়ে যখন বাসায় না থাকে, প্রয়োজনে তারা বাইরে গিয়ে কথা বলা, এটা খুবই জরুরি। কারণ তাদের সম্পর্ক যদি একটা পর্যায়ে এরকম পর্যায়ে চলে যায় যে সেটা এতই টক্সিক, সম্পর্ক আর রাখা সম্ভব না, সেটারও সমাধান বা শেষ শান্তিপূর্ণভাবে হওয়া উচিত। শান্তিপূর্ণ হলে তাহলে অ্যাটলিস্ট ছেলেমেয়েরা অ্যাটলিস্ট এই যে ট্রমার মধ্যে, মেন্টাল ট্রমার মধ্যে চলে যাবে, সেটা যেন না হয়। এবং বিবাহ বিচ্ছেদের পরে কিন্তু আমরা ওয়েস্টার্ন কান্ট্রি দেখি, তারা কিন্তু ছেলে মেয়েদের দায়িত্ব নেয়, দুজনে শেয়ার করে। কিন্তু আমাদের দেশে কিন্তু এই কালচারটা খুবই কম, এবং দেখা যাচ্ছে যে বিষয়টা পারস্পরিক খুনোখুনির পর্যায়ে চলে যায়। এইটা খুবই জরুরি বিষয়, যে এই ব্যাপার আসলে। এবং এই দাম্পত্য কলহের ইফেক্টটা আপনি বলতেছেন যে সন্তানের উপরে সরাসরি পড়তেছে এবং দীর্ঘমেয়াদী, তাৎক্ষণিক পড়তেছে এবং দীর্ঘমেয়াদী, বড় হলেও এই তার সন্তান হয়তো ভবিষ্যতে এরকম হতো না, কিন্তু দাম্পত্য কলহের কারণে আচরণগত পরিবর্তন হবে, সে বিপদগামী হতে পারে। যেমন ধরুন, তার মধ্যে বিভিন্ন ধরনের হতাশা থেকে মাদকাসক্তিও তৈরি হতে পারে, এবং সে হয়তো একজন অ্যাবিউজার হতে পারে। সে হয়তো তার মধ্যে মনের মধ্যে একটা এরকম একটা, আমরা বলি অবজারভেশনাল লার্নিং, দেখে শেখা। সে তার দেখেছে তার বাবা তার মাকে মারধর করছে, তার মধ্যে কিন্তু সে যখন বিবাহিত হবে, তার মধ্যে কিন্তু ওই প্রবণতা তৈরি হতে পারে। তার এটা কিন্তু তার একটা স্থায়ী কিন্তু একটা পার্সোনালিটি চেঞ্জ, একটা ক্ষতির কারণ হতে পারে তার মধ্যে। তার দাম্পত্য কলহ এটা একটা খুব ক্ষতিকর একটা বিষয়। রেসপেক্টফুল থাকা উচিত, পারস্পরিক সমঝোতা এবং সম্মানের ভিত্তিতে সম্পর্কটা থাকা উচিত। এবং অবশ্যই সন্তানের সামনে তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো কথা বলা, এক্সট্রিমে যাওয়া উচিত না। তরুণদের মধ্যে এই যে মাদকাসক্তি, এটা কিন্তু দারুণভাবে এখন প্রভাব ফেলছে আমাদের সমাজে। তো আপনি কি বলবেন মাদকাসক্তি কিভাবে একজন তরুণের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে, এবং এই থেকে মুক্তির আসলে উপায় কি আমাদের? আমরা দেখছি যে মাদকাসক্তি নিয়ে অনেক অ্যাওয়ারনেস বা প্রতিরোধে কিন্তু আমরা অনেক কাজ হচ্ছে, কিন্তু তারপরে কিন্তু মাদকাসক্তির সংখ্যা যে খুব বেশি কমে গিয়েছে সেরকম না। আমরা বলি যে আপনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বাংলাদেশে প্রায় 1 কোটির মতো কিন্তু মাদকাসক্ত ব্যক্তি আছে, এবং তাদের বড় অংশ কিন্তু আমরা বলি তরুণী বা স্টুডেন্ট যারা, তাদের একটা বড় অংশ আছে। এখন মাদকের কিন্তু ক্ষতিকর প্রভাবটা নির্ভর করবে কী ধরনের মাদক সে নিচ্ছে। যে আমরা 2 ভাগে ভাগ করে থাকি, যে মাদকের একটা হলো শারীরিক আসক্তি বা ফিজিক্যাল ডিপেন্ডেন্স, একটা হচ্ছে সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স বা মানসিক আসক্তি। তো যেখানে যেমন কিছু মাদক, যেমন আপনার হেরোইন, তারপরে ওপিয়াম, তারপরে আপনার বেনজোডায়াজেপিন, এইগুলো এবং অ্যালকোহল, এগুলো কিন্তু সাইকোলজিক্যাল শারীরিক মানসিক দুটো আসক্তি তৈরি করে। এটা কিন্তু চিকিৎসা করা খুবই ডিফিকাল্ট ইন দ্য সেন্স, তাকে কিন্তু অনেক সময় কিন্তু যখনই এই মাদকগুলো ছেড়ে দিচ্ছে, তখন কিন্তু তার
ফিজিক্যাল উইথড্রল সিমটম হচ্ছে, যেটা সে একদম নিতে পারছে না, তখন কিন্তু বাসায় রেখে তাকে চিকিৎসা করাটা অত্যন্ত কঠিন হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু তাকে ডিটক্সিফিকেশনের জন্য কিছুদিন হসপিটালে ভর্তি থাকতে হয়। থাকার পরে যখন মাদকটা শরীর থেকে চলে যায় তখন তাকে আবার আমরা বলি যে মোটিভেশনাল কাউন্সেলিং এবং অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের তত্ত্বাবধানে তার যে চিকিৎসাটা চালানো দরকার, এবং সেক্ষেত্রে কাউন্সেলিং অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আরেকটা যেটা বললাম যে শুধুমাত্র শারীরিক আসক্তি মানে খুব একটা করে না, কিন্তু মানসিক আসক্তি, যেমন ক্যানাবিস বা গাঁজা, অ্যামফিটামিন বা ইয়াবা, এই যে এই মাদকগুলো, এটা কিন্তু আপনার কোনো ফিজিক্যাল ডিপেন্ডেন্স খুব একটা করে না। এদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় আপনার তাকে বাসায় রেখে অনেক সময় চিকিৎসা দেওয়া সম্ভব। এবং এই মাদকগুলোর যে কমন যে মানসিক স্বাস্থ্যের যে ক্ষতিকর প্রভাব, একটা হচ্ছে প্রধান বিষণ্ণতা বা ডিপ্রেশন। মানে তার ঘুমের সমস্যা হয়, অনেক খাওয়ার রুচি চলে যায়, শারীরিক স্বাস্থ্য অত্যন্ত ভেঙে পড়ে। খাওয়ার রুচি না থাকলে তার বিভিন্ন ধরনের ইনফেকশনের চান্স বেড়ে যায়, বিশেষত যারা আপনার ইনজেক্টেবল ড্রাগ ইউজ করে, যেমন হেরোইন, প্যাথেটিন যারা ইউজ করে, তাদের মধ্যে কিন্তু HIV, হেপাটাইটিস, ভাইরাস সহ নানাবিধ কিন্তু এই ভাইরাস সংক্রমণের চান্স কিন্তু রিস্ক বেড়ে যায়। এবং তাদের আরেকটা বড় প্রবলেম হয় যে আপনার তার মানে ভেনাস এম্বোলিজম বলে, খুবই ডেঞ্জারাস, যে ভেনগুলো কিন্তু শক্ত হয়ে যায় দড়ির মতো। সে কোনো কারণে হসপিটালে ভর্তি হলো, তাকে স্যালাইন দিতে হবে, তার ভেন খুঁজে পাওয়া যাচ্ছে না, স্ক্লেরোজ হয়ে যায়। আরেকটা হলো তার এম্বোলিজম, মানে একটা ইয়ের মতো, মানে বলের মতো হার্টে গিয়ে কিন্তু মানে তার কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। তো এই যে শারীরিক ক্ষতি আর মানসিক ক্ষতির মধ্যে কিছু কিছু ওষুধ আবার আপনার বলেন ক্যানাবিস, তারপরে অ্যামফিটামিন, LSD, এগুলো কিন্তু আবার সাইকোসিস করে। সাইকোসিস মানে ওই যে একা কথা বলা, সন্দেহ করা, সহিংস আচরণ, মারামারি ভাঙচুর, হ্যালুসিনেশন হয়, এটাও করে। অনেকে সিরিঞ্জ দিয়ে ইনজেকশন নিজে নেয়। হ্যাঁ, এটা খুবই বিপজ্জনক, কারণ অনেক সময় অ্যাক্সিডেন্টালি যদি ওইখানে কোনো কারণে ইনজুরি হতে পারে, ইনজুরি হয়ে মারা গেছে এরকম রেকর্ডও আছে। হ্যাঁ, ব্লাড মানে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যেতে পারে, এটা একটা ব্যাপার। তারপরে ওখান থেকে ইনফেকশন হতে পারে, ইনফেকশন থেকে সারা সেলুলাইটিস দেহে ছড়িয়ে যেতে পারে।